দর্শক, এবার সময় আড্ডা দেবার। আজ বিনোদন সারাদিনের স্টুডিওতে আমাদের সঙ্গে আড্ডা দেবার জন্য হাজির হয়েছেন এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল মডেল এবং উপস্থাপক বেনজির ইশরাত আঁখি। কথা বলবো তার সঙ্গে। কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। প্রথমে যে বিষয়টা জানতে চাই, খুব জানতে ইচ্ছে করছে আসলে, যে মডেলরা তো হামেশাই অভিনয়ের প্রস্তাব পান এবং খুব কম মডেলদেরই আমরা দেখি শুধুমাত্র মডেলিং নিয়ে থাকতে। অভিনয়ের লোভ সংবরণ করেন কি করে? অনেস্টলি স্পিকিং, আমি প্রতিদিনই একবার করে হলেও ভাবি যে একটা নাটক করা উচিত। আচ্ছা, বাট নিজের মনকে আসলে অনেক কষ্টে সংবরণ করতে হয়, কারণ যেহেতু আমার কিছু লিমিটেশনস আছে, সো সেটা মেনটেন করতে হলে তো আমাকে একটু এরকম করতেই হবে। কারণ আমার স্বপ্ন, আমি আমার একটা আলাদা জায়গা তৈরি করব, সেটা শুধুমাত্র উপস্থাপিকা বেনজির। তার পাশাপাশি আমার অনেক ভালোবাসার জায়গা মডেলিং, সেটা তো করবই। কি কি সীমাবদ্ধতা মনে হয় যে কারণে নিজেকে সংবরণ করে রাখেন অভিনয় করা থেকে? যখন আমি প্রথম কাজ করা শুরু করি, আমি ছিলাম র্যাম্প মডেল। সো র্যাম্প মডেলিং থেকে আমার যখন বাসা থেকে বলা হলো যে তুমি নিউজ পড়ো, সো আমি দেখলাম নিউজটা অ্যাকচুয়ালি আমার সাথে যায় না। আমি আর কি করতে পারি, কোনটা আমার জন্য অনেক ইজি, ওকে ফাইন, তাহলে আমি উপস্থাপনা করি। সো আস্তে আস্তে যখন আমি উপস্থাপনায় এমন একটা জায়গা আমার চলে এসছে, আমার মনে হয় না যে আমার অভিনয়ে যাওয়া উচিত। একজন ভালো মডেল হওয়ার জন্য কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন? ভালো মডেল আই গেস আমি আগে হয়ে নেই, বাট অ্যাজ এ মডেল আমি এটা বলতে পারি যে নিজের প্রতি কনফিডেন্ট অবশ্যই থাকা উচিত। আমি যখন একটা পোশাক সবার সামনে প্রেজেন্ট করছি, একটা পণ্য সবার সামনে প্রেজেন্ট করছি, তখন আমি নিজে কনফিডেন্ট থাকবো। সো আই গেস এটা অনেক বড়। আমরা কিন্তু জানি যে তারকা মানেই হচ্ছে ভক্তদের পাগলামি থাকবে সেখানে এবং খ্যাতির বিড়ম্বনাও থাকবে কিছু। কেমন লাগে ভক্তদের সংস্পর্শে আসতে, কিংবা এমন কোনো বিশেষ স্মৃতি কি আছে ভক্তদের নিয়ে? ভক্তদের খ্যাতি বিড়ম্বনা আমি সেটা জানি না। আমি কক্সবাজার একবার গিয়েছিলাম আমার ফ্যামিলির সাথে, তো তারা একটা লোক আমাকে দেখে চিনলো, তো সে বললো যে আপু আপনি বেনজির আপু? আমি বললাম হ্যাঁ। তো তখন আমি টুকটাক কয়েকটা মিউজিক ভিডিও করেছিলাম। আচ্ছা, তো সে বলছে যে আপনি না অভিনয় ভালোই করেন কিন্তু কাঁদতে পারেন না। আচ্ছা, আমি মানে ভক্তদের একদম সরাসরি আমি এটা reaction। কমপ্লিমেন্ট নিয়েছি, সো এটা ভালো লেগেছিল। আপনার কাজকে পরিবার এবং বন্ধুরা কিভাবে দেখেন? অনেক সাপোর্ট করে, কারণ সাপোর্ট না করলে তো আমি আজকে এই অবস্থানে আসতে পারতাম না। কিন্তু প্রথমে আমার নিজের ইচ্ছাটা ছিল, নিজে আমি আমার সংকল্পই ছিল যে আমি এই জায়গাটাতে আসবো। আর আমার ছোটবেলা থেকে আমি চাইতাম কি সবার থেকে একটু ডিফারেন্ট থাকতে। সো আমার ফ্রেন্ডরা যদি সবাই ডাক্তার ইঞ্জিনিয়ার হয়, আমি তাহলে সেটা হব না, আমি ওদের থেকে একটু ডিফারেন্ট হব। সো প্রথমে আমার ইচ্ছা, তারপরে আমার মায়ের ইচ্ছা, তারপরে আমার ফ্রেন্ডসরা তো সাপোর্ট করছে। বাহ, অনেক মডেলই কিন্তু আজকাল দেশের গণ্ডি পেরিয়ে বিদেশি এজেন্সির তত্ত্বাবধানে মডেলিং করছেন। আপনার কি এরকম কোনো দূরদর্শী পরিকল্পনা আছে বা সুদূরপ্রসারী পরিকল্পনা? স্বপ্ন থাকা তো উচিত, বাট তার আগে আমি নিজেকে প্রিপেয়ার করতে চাই সেটার জন্য। যদি কখনো আসে আমি অবশ্যই ট্রাই করব। একটু পেছনে ফিরে যেতে চাই আমরা। এখন তো আপনি বেনজির এক নামেই আপনাকে সবাই চেনে। আপনি খুব ভালো একজন মডেল, এবং ছোটবেলায় আসলে কেমন ছিলেন বা ফ্যাশন সচেতনতা কবে থেকে তৈরি হলো? ছোটবেলায় আমি খুব ইন্ট্রোভার্ট একটা মেয়ে ছিলাম, যে সব সময় নিজেকে নিয়ে থাকতে অনেক ভালোবাসতো। আচ্ছা, আমি পছন্দ করতাম আয়নার সামনে একা একা সাজতে। আমার ফ্রেন্ড বলতে একটা দুটো ফ্রেন্ড ছিল। ফ্যাশন সচেতন হয়তো বা ওই যে যখন আমি আয়নার সামনে একা একা সাজতাম, হয়তো বা সেটাই আমার জন্য অনেক কিছু ছিল। তখন থেকেই স্টার্ট হয়েছিল। তখন থেকেই স্বপ্নটা মনে দানা বাঁধতে শুরু করেছিল। এবার উপস্থাপনার প্রসঙ্গে আসতে চাই। সব মডেল হয়তো সুন্দরভাবে কথা বলতে পারে না, এবং হয়তো আমরা আশাও করি না সেটা তাদের কাছ থেকে, কিন্তু আপনি মডেলিংয়ে যেমন খুব ভালো করছেন, একই সঙ্গে উপস্থাপনাও করছেন। উপস্থাপনা কতটা উপভোগ করেন? অ্যাজ এ মডেল যখন আমি র্যাম্প মডেলিং করতাম, তখন আমি দেখতাম যে আমরা একটা শোতে 10-12 জন মডেল, একজন হচ্ছে গিয়ে উপস্থাপিকা বা উপস্থাপক থাকে। সো সেন্টার অফ দ্য সেরিমনি যখন থাকে, তাকে নিয়ে কিন্তু আসলে সবার সব চিন্তা ভাবনা, সে পুরো প্রোগ্রামটা চালায়। তখন থেকে আমার ইচ্ছে হলো যে আমি যদি আজকে এই জায়গাটা থাকতাম আমি কি করতাম। সো আস্তে আস্তে ওভাবেই। আর আমি আসলে কথা খুব কম বলতাম, আমি একা একা মোবাইলে ভিডিও করতাম, নিজের কথা নিজে শুনতাম, নিজেকে দেখতাম, এই আস্তে আস্তে নিজেকে নিজে ট্রেন আপ। যেহেতু আপনি বলছিলেন একটু আগে যে খবর পড়তে বলেছিল আপনার বাসা থেকে, কিন্তু আপনার মনে হয়েছে সেটা যাচ্ছে না, পরবর্তীতে উপস্থাপনা কিন্তু ভালোবেসেই বোধহয় শুরু করেছিলেন। সেই ভালোবাসা কিংবা ভালো লাগার জায়গাটা কতটুকু আছে এখন? আমি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি উপস্থাপনা করতে চাই। কেন? কারণ আমার মনে হয় এই একটা জায়গা, যে জায়গাটাতে আমি নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। আর উপস্থাপনা জায়গাটা আসলে সবাই একটু ডিফারেন্টভাবে দেখে, সেটা হয়তো আপনিও জানেন। সো সেই ভালো লাগা ভালোবাসা সব কিছু মিলিয়ে এই জায়গাটাকে আমি কখনোই ছাড়তে চাই না।
আর জীবনে যদি কখনো আমাকে এই জায়গাটা ছাড়তেও হয় তখন হয়তো বা সাময়িক একটা বিরতি হবে, বাট আমি কখনো এই জায়গাটাকে ছাড়তে চাই না। লাইভ প্রোগ্রাম উপস্থাপনা করবার জন্য কি বিশেষ কোনো প্রস্তুতি নিয়ে থাকেন? আমি যখন কোনো গেস্টের ইন্টারভিউ নেই তার সম্পর্কে কিছু ইনফরমেশন নেওয়ার চেষ্টা করি, অবভিয়াসলি হয়তো বা ইন্টারনেট ঘেটে তার সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তারপর যখন প্রোগ্রামে যাই সে যখন আসে তার সাথে একটু ইজি হওয়ার চেষ্টা করি, লাইভের আগে একটু চিটচ্যাট করে নেই যেন আমি একটু ইজি হতে পারি। খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক শুভ কামনা তো রইলই আপনার জন্য এবং সেই সঙ্গে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, মাছরাঙা টেলিভিশনকেও অনেক ধন্যবাদ।